অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হাসান স্যারের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা এই বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাই শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার ক্লাস অনুসারে তোমাদের কার্যক্রমকে চালিয়ে যাচ্ছ। তারই অংশ হিসেবে আরও একটি ক্লাসে আমরা অংশগ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা গত ক্লাসে যেই জিনিসগুলো করেছি সেগুলো তোমরা ইতিমধ্যেই লিখে পড়ে ফেলেছ। অর্থাৎ যদি পড়ে থাকো তাহলে আজকে তার পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব। মনে রাখবে, তোমাদের কি স্মরণ আছে কিনা জানি না, আমরা কোন অধ্যায়ে আলোচনা করছিলাম? আমরা বিদ্যুৎ ও বর্তনী ও চলবিদ্যুৎ অধ্যায়টা নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা বর্তনী এবং চলবিদ্যুৎ নিয়ে বইয়ের পুরো টপিকসগুলো আমরা কমপ্লিট করেছি। তারপরের ক্লাসে আমরা 2টা সৃজনশীল প্রশ্ন করেছি। 2টা সৃজনশীল প্রশ্নের কিভাবে উত্তর করতে হবে সেটা শিখেছি। শিখে তারপরে আজকে দেখো যে আর একটা নতুন ক্লাসে অংশগ্রহণ করব এবং আরও একটা সম্পূর্ণ নতুন সৃজনশীল প্রশ্নের উত্তর করা শিখব। মনে রাখব, সবাই এই প্রশ্নগুলোর উত্তর এভাবে খাতায় লিখে জেএসসি পরীক্ষায় লেখার জন্য প্রস্তুত করে রাখতে হবে। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের সময় অপচয় করছো না। তোমরা তোমাদের সময় অপচয় করবে না, কারণ তোমাদের এইবার একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে তাহলে আমরা কি করব? আরও একটি সৃজনশীল প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর এবং আরও অল্প কিছু আলোচনা আমরা করব শিক্ষার্থীদের প্রশ্নের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এগিয়ে যাব আজকের ক্লাসে। আজকের আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটার উদ্দীপক দেখি। উদ্দীপক একটা বর্তনী। তোমরা নিশ্চয়ই, আমি গত ক্লাসেও এইরকম টাইপের উদ্দীপক দিয়েছি। উদ্দীপকে দেখো একটা বর্তনী। বর্তনীতে 2টা বাল্ব সংযোগ আছে, একটা অ্যামিটার সংযোগ আছে, সুইচ এবং ব্যাটারি সংযুক্ত রয়েছে। প্রশ্ন 4টা দেখো: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। দেখো, ক নম্বর প্রশ্ন আছে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নটা আছে রোধ কি। খ নম্বর আছে, দেখো 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়। 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? এটা হতে পারে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, 20 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, বা 30 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, হতে পারে। তাহলে 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? উদ্দীপকের বর্তনীর রোধ, এই যে উদ্দীপকের যে বর্তনী, সেই বর্তনীটির রোধ যদি 22 ওহম হয় এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 10 অ্যাম্পিয়ার হলে বর্তনীটির বিভব পার্থক্য নির্ণয় করো। বুঝতে পারতেছি? তাহলে কি যে উদ্দীপকের বর্তনীর রোধ 22 ওহম এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 10 অ্যাম্পিয়ার হলে বর্তনীর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তার মানে আমরা এখানে বিভব পার্থক্য নির্ণয় শিখব। উচ্চতর দক্ষতার প্রশ্নটা একটু খেয়াল করো। বর্তনীতে সংযুক্ত বাল্বগুলো সমান্তরালে যুক্ত থাকলে এটা কি সমান্তরাল না শ্রেণী সংযোগ বর্তনী? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে কোন বর্তনী। এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, তাই না? এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে দেখো যে এটাকে বলতেছে বর্তনীতে সংযুক্ত বাল্বগুলোকে, যদি বাল্বগুলোকে সমান্তরালে সংযোগ করা যায়,
সংযুক্ত থাকলে উদ্দীপকের বর্তনীর সাথে কোনো পার্থক্য হতো কি? উদ্দীপকের বর্তনীর সাথে এইগুলো যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি তাহলে কোনো পার্থক্য তৈরি হতো কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা এই সেট প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। সবাই নিশ্চয়ই খাতা নিয়েছো, লেখা শুরু করবে, বোঝা শুরু করবে। বুঝতে পেরেছি? বুঝে রাখলে আর পড়তে হয় না। আর এই সব জিনিসগুলো সবসময় বুঝে রাখতে হয়, বুঝে রাখলে আর পড়ার কোনো দরকার হয় না। তাহলে আমরা চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রোধ কি? তোমাদের মনে আছে রোধ কি? অর্থাৎ আমরা সেখানে শিখেছিলাম যে রোধ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর বাধাদানকারী ধর্মই হচ্ছে রোধ, তাই না? দেখো যে রোধ লিখেছি, পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে রোধ। বুঝতে পারতেছি? তার মানে রোধের জন্য কোনো পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয়ে থাকে। তারপরে অনুধাবনমূলক প্রশ্নটা কি ছিল? অনুধাবনমূলক প্রশ্ন ছিল 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? তাহলে আমরা সেটার উত্তর দেখব। প্রথমে ফিউজের সংজ্ঞা। ফিউজের সংজ্ঞা দেখো, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এই বিশেষ ব্যবস্থাই হলো ফিউজ। তাহলে ফিউজটা কি? বিভিন্ন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এই বিশেষ ব্যবস্থাই হলো ফিউজ। ফিউজ সাধারণত টিন বা সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। এটা হচ্ছে আমাদের জ্ঞান। বুঝতে পারতেছি? জ্ঞানটা কি লিখলাম তাহলে? বিভিন্ন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এই বিশেষ ব্যবস্থাই হলো ফিউজ। ফিউজ সাধারণত টিন বা সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। দেখো এখন এবার আসবো 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়। দেখো 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ফিউজটির 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ফিউজটির তড়িৎ পরিবহন ক্ষমতা 10 অ্যাম্পিয়ার। বুঝতে পারতেছো বন্ধুরা? যে ফিউজটির তড়িৎ পরিবহন ক্ষমতা 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ফিউজটির তড়িৎ পরিবহন ক্ষমতা 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ বর্তনীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে না। 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটা গলে যাবে। দেখো 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি গলে যাবে। বুঝতে পেরেছ? অনেক সুন্দর একটা উত্তর। এইভাবে তুমি যদি আসতে পারে 20 অ্যাম্পিয়ার ফিউজ কি, 30 অ্যাম্পিয়ার ফিউজ কি বলতে কি বোঝায়, বা 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, সবগুলোর উত্তর একই রকম। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা একটু আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখে আসি। অর্থাৎ প্রয়োগের প্রশ্নটা ছিল কি, উদ্দীপকের বর্তনীর রোধ 22 ওহম এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 10 অ্যাম্পিয়ার হলে বর্তনীটির বিভব পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এই বর্তনীর যদি রোধ 22 ওহম হয় আর এর মধ্যে দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে তাহলে বর্তনীর বিভব পার্থক্য কত হবে? আমরা দেখে আসি। তাহলে এই প্রশ্নটার উত্তর করব। তুমি খেয়াল করো, যেহেতু আমরা এই ম্যাথমেটিক্সটার অর্থাৎ বর্তনী ও চলবিদ্যুৎ অধ্যায়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কে মনে রাখতে হবে যেই জিনিসগুলো চাওয়া হয়, যেই জিনিসগুলো তোমার কাছে চাওয়া হয়েছে সেই জিনিসগুলোর সংজ্ঞা প্লাস অনুধাবন দিতে হয়, দিয়ে তারপরে অঙ্কটা করতে হয়। তাহলে অঙ্কের জন্য অর্থাৎ প্রয়োগের প্রশ্নের জন্য যে 3 থাকে 3-এ 3ই পাওয়া যাবে। বুঝতে পারো শিক্ষার্থীরা? এখন খেয়াল করো, তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা এখানে বিভব পার্থক্য নির্ণয় করব, তার মানে বিভব পার্থক্য কি অথবা বিভব পার্থক্য বলতে কি বোঝায় সেইটার উত্তর করে নিব। বুঝতে পারতেছি? তাহলে দেখো যে প্রথমে আসবো বিভব পার্থক্য বলতে কি বোঝায়।
দেখো প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণই হলো তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য কি? প্রতি একক আধানকে মানে চার্জকে, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণই হলো তড়িৎ বিভব পার্থক্য। এখন দেখো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই কি থাকতে হবে? বিভব পার্থক্য থাকতে হবে, অর্থাৎ বর্তনীর দুইটা বিন্দুর বিভব পার্থক্য থাকতে হবে। দেখো ফলে কোনো আধান প্রবাহিত হবে না এবং কোনো কাজও সম্পূর্ণ হবে না। যদি দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো আধান প্রবাহিত হবে না এবং কোনো কাজও সম্পূর্ণ হবে না। এটা গেল হচ্ছে তাহলে আমাদের যে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে সেই বিভব পার্থক্য নির্ণয়ের জ্ঞান এবং অনুধাবনমূলক অংশ। এবার আমরা যাব প্রয়োগের অংশে। আমরা কি করব? অঙ্কটা করব। বুঝতে পারতেছ? প্রয়োগের অংশে করব আমরা অঙ্কটা। একটু লক্ষ্য করো, দেখো যে প্রয়োগের অংশ দেখো দেয়া আছে, ওখানে দেয়া আছে কি বিদ্যুৎ প্রবাহ ছিল 10 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ I সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করে, I সমান 10 অ্যাম্পিয়ার। রোধ R সমান 22 ওহম দেখেছি, তাই না? ওখানে অঙ্কটাতে দেওয়া হয়েছে, উদ্দীপকে দেওয়া হয়েছে এবং প্রশ্নে দেওয়া হয়েছে রোধ হচ্ছে কত? 22 ওহম। আমরা জানি রোধের একক ওহম। 22 ওহম। বিভব পার্থক্য সমান ওয়াট, মানে বিভব পার্থক্যটা বের করতে হবে। বুঝতে পারতেছো? বিভব পার্থক্য সমান ওয়াট। আমরা জানি কি, তোমাদের নিশ্চয়ই তড়িৎ পরিবাহিতা অর্থাৎ তোমার জজ সাইমন ওহম যে সূত্র দিয়েছিল সেই সূত্রের ব্যাখ্যাতে আমরা পেয়েছিলাম I সমান V/R। বুঝতে পারতেছি? তাহলে দেখো যে আমরা সেখানে দেখেছিলাম I সমান V/R। তাহলে দেখো যে এখানে তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ প্রবাহ দেখো I সমান V/R। এখন দেখো V সমান তাহলে IR হবে। যেহেতু I সমান V/R তাহলে V সমান হবে IR। বুঝতে পারতেছি? তাহলে V সমান দেখো 10 গুণ 22, 10 আর 22 গুণ করলে হচ্ছে কত? 220 ভোল্ট। অর্থাৎ বর্তনীটির বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। বুঝতে পারতেছো? তাহলে প্রয়োগের এই উত্তরটা কিভাবে করতে হবে? আবার একটু ব্যাকে যাই, ব্যাক থেকে আসি। দেখো প্রথমে আমরা হচ্ছে জ্ঞান লিখেছি, তারপর অনুধাবন, এরপরে আমরা প্রয়োগের অংশে করেছি। বুঝতে পেরেছো? অঙ্ক। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন, বিভব পার্থক্য নির্ণয়। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নটা। উচ্চতর দক্ষতার প্রশ্ন কি ছিল তোমাদের কি মনে আছে? উচ্চতর দক্ষতার প্রশ্নটা কি ছিল? উচ্চতর দক্ষতার প্রশ্নটা একটু স্মরণ করিয়ে দিই। উদ্দীপকে দেওয়া ছিল কি? একটা বর্তনী। উদ্দীপকে একটা বর্তনী। আর উচ্চতর দক্ষতার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে যে বর্তনী দেওয়া হয়েছিল সেটা কি বর্তনী? সিরিজ বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী। সিরিজ বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী উদ্দীপকে দেওয়া ছিল। সেটাকে উচ্চতর দক্ষতার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে দুইটা বাল্ব সংযুক্ত ছিল, সেই বাল্ব দুটাকে যদি সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে কোনো পরিবর্তন হবে কিনা? তার উত্তরে কি হবে? বিশাল পরিবর্তন হবে। অর্থাৎ শ্রেণী সংযোগ বর্তনী এক ধরনের, সমান্তরাল সংযোগ বর্তনী আর এক ধরনের। আমরা জানি সমান্তরাল সংযোগ বর্তনী সুবিধাজনক এবং কিভাবে, কোন কারণে। এখানে এই উত্তরটা তুমি কিভাবে লিখবে? যদিও আমরা গত ক্লাসে গৃহে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনী সুবিধাজনক বা কোন বর্তনী সুবিধাজনক কেন বিশ্লেষণ করো, সেই টাইপেরই উত্তর, কিন্তু একটু ডেকোরেট করে লিখতে হবে, একটু অন্যরকম ঘুরিয়ে লিখতে হবে। একটু লক্ষ্য করো। তাহলে আমাদের প্রথমে আগে যাব বর্তনীতে বাল্বগুলো শ্রেণীতে সংযুক্ত রয়েছে, অর্থাৎ কোথায়? উদ্দীপকের যে বর্তনী, উদ্দীপকের বর্তনীতে বাল্বগুলো শ্রেণীতে সংযুক্ত রয়েছে, তাই না?
বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত হলে পার্থক্য তৈরি হতো। সিদ্ধান্ত দিলাম যে বাল্বগুলোকে যদি সমান্তরালে সংযুক্ত করা যায় তাহলে সেটার পার্থক্য হবে। পার্থক্য এখন দেখো যে পার্থক্য যাওয়ার পূর্বে আগে আমরা শ্রেণী সংযোগ বর্তনী কি সেটা বুঝিয়ে দেবো, কারণ উদ্দীপক রয়েছে শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে আমরা সেখানে চলে গেলাম শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ বর্তনী। দেখো কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ, রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির এক প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত, তৃতীয়টির অপর প্রান্তের সাথে চতুর্থটির এক প্রান্ত সংযুক্ত হয়, তাহলে এভাবে একটির পর একটি সংযুক্ত হলে সেই সংযোগকে বলা হয়ে থাকে সিরিজ সংযোগ বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী। ক্লিয়ার? এখন দেখো যে এটা গেল হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, কারণ আমরা উদ্দীপকটাকে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা সেই বর্তনীটা দেখাবো। কোন বর্তনীটা? উদ্দীপকের বর্তনীটা। দেখো উদ্দীপকের বর্তনীটা আমরা নিয়ে আসলাম। উদ্দীপকের বর্তনীটা শ্রেণী সংযোগ বর্তনী। দেখো R1 এবং R2 বাল্ব দুইটা এবং অ্যামিটারের সাথে এটাকে কি হয়েছে? শ্রেণীতে সংযুক্ত হয়েছে। অর্থাৎ দেখো R1 এর এক প্রান্তের সাথে R2 এর এক প্রান্ত যুক্ত হয়েছে এবং R2 এর আর এক প্রান্তের সাথে চাবি যুক্ত হয়েছে। তার মানে দেখো অ্যামিটার, R1, R2 এবং চাবি একটার পর একটা সিরিয়ালে সজ্জিত হয়েছে। এটা হচ্ছে কোন ধরনের সংযোগ? শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ। এখন দেখো যে এই সংযোগটাতে আমরা বাল্ব দুইটাকে যদি কি করি, বাল্ব দুইটাকে আমরা যদি সমান্তরালে সংযুক্ত করি, তাহলে আমরা অ্যামিটারটা তো সংযোগ দিতে পারতেছি না এখানে। তাহলে অ্যামিটারের বদলে আমরা এখানে কি ভোল্টমিটার সংযোগ দিব, অথবা ভোল্টমিটার সংযোগ না দিলেও চলে। বুঝতে পারতেছি? তাহলে দেখো এটি সমান্তরালে সংযোগ করলে নিম্নরূপ হবে। কেমন হবে? এই চিত্র দেখো, এই চিত্র, এই দুইটা চিত্রই কিন্তু আমি তোমাদেরকে ব্যবহার শিখিয়েছি, কারণ তোমরা যাতে দেখা গেলো কঠিন কোনো চিত্রে যাওয়ার দরকার নাই, তোমরা এই চিত্রগুলো ব্যবহার করবে। দেখো এটি যদি সমান্তরালে সংযোগ করলে তা হবে নিম্নরূপ। যেমন দেখো R1 R2, অর্থাৎ সমান্তরাল সংযোগ আমরা জানি কি, যে সংযোগ বর্তনীতে যন্ত্র, উপকরণ বা রোধগুলো এমনভাবে সংযুক্ত করা হয় যেন সবগুলোর এক প্রান্তে একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হলে সেই সংযোগকে বলা হয়ে থাকে সমান্তরাল সংযোগ বর্তনী। এখন খেয়াল করো, এখানে আমরা বাল্ব R1 এবং R2 দুটি একটা সাধারণ বিন্দুতে এবং ভোল্টমিটার সংযুক্ত করেছি, সেটাও একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়েছে। চাবিটা সংযুক্ত করা হয়েছে। তাহলে দেখো যে R1 R2 বাল্ব দুইটা যখন এইভাবে সাজানো হয়েছে, তখন R1 R2 বাল্ব দুটার এবং এইখানকার বাল্ব দুটো এবং এইখানকার বাল্ব দুটার মধ্যে সংযোগের যেমন পার্থক্য হয়ে গেল, সুবিধা অসুবিধারও অনেক পার্থক্য হয়ে গেল। তার মানে আমরা সেই পার্থক্যগুলোই উপস্থাপন করব, এই চিত্র দুইটা এইভাবে লিখে সেই পার্থক্যগুলো উপস্থাপন করব। দেখো প্রথমে আগে তাহলে ওই সমান্তরাল বর্তনী সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিবে। যেমন সমান্তরাল সংযোগ বর্তনী, কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত হয় যেন সব কয়টির এক প্রান্তে একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে। সমান্তরাল সংযোগের প্রত্যেকটির মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে, কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। প্রত্যেকটির দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। বুঝতে পারতেছ? তাহলে এরপরে দেখো আমরা সিদ্ধান্ত দিব যে কি পরিবর্তন হয়। একটু পরিবর্তনগুলো এবার দেখবো। দেখো বর্তনীটি শ্রেণী থেকে সমান্তরালে সংযুক্ত করা হলে নিম্নরূপ পার্থক্যগুলো তৈরি হয়। শ্রেণী থেকে যখন সমান্তরালে সংযুক্ত করব তখন কোন পার্থক্যগুলো তৈরি হয়? যেমন প্রথমে আগে আমরা শ্রেণীতে কি কি ছিল সেইগুলো লিখে নিব। যেমন শ্রেণী বা সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এক্ষেত্রে একটি হবে, এখানে একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলতো, দুটি বাল্ব সিরিজে সংযোগের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। দুটি বাল্ব সিরিজে সংযোগ দেওয়ার ফলে
তার থেকে কম উজ্জ্বলভাবে জ্বলবে। আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। যদি কোনো একটি বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত তড়িৎ প্রবাহই বন্ধ হয়ে যাবে। তাছাড়া চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হলে সিরিজের সংযোগের যন্ত্রপাতিগুলো নিরাপদ নয়। মানে চাহিদার থেকে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সিরিজ সংযোগের যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারতেছি? তারপরে এবার দেখো যে আমরা দেখি সমান্তরাল সংযোগে কি সুবিধা পাবো। মানে আমরা যখন পরিবর্তন করে সমান্তরাল সংযোগে নিয়ে এসেছি তখন কি সুবিধা পাবো। দেখো, অপরদিকে সমান্তরাল সংযোগ বর্তনীতে প্রত্যেকটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয়, তাই একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলবে। প্রতিটি যন্ত্র বা উপকরণ পৃথক পৃথকভাবে চালানো বা বন্ধ করা যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে। দুইটা বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে, অর্থাৎ প্রতিটি যন্ত্রই তড়িৎ কোষের পূর্ণ তড়িৎ চালক শক্তি পাবে। ফলে বাল্বগুলো উজ্জ্বলভাবে জ্বলবে। কোনো একটি যন্ত্র বা উপকরণ নষ্ট হয়ে গেলেও বা কোনো একটি বাল্ব নষ্ট হয়ে গেলেও অপর বাল্বটি জ্বলতে থাকবে। তাছাড়া বর্তনীর মূল প্রবাহের কার্যত কোনো পরিবর্তন হয় না। বর্তনীর মূল প্রবাহের কার্যত কোনো পরিবর্তন হয় না, বরং যন্ত্রপাতির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। বুঝতে পেরেছি? তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি উচ্চতর দক্ষতার প্রশ্ন। আমরা একবার একটু দেখে আসি আমরা কি কি করলাম। আমরা প্রথমে করেছি কি যে বর্তনীটা শ্রেণীতে সংযুক্ত রয়েছে, তাকে শ্রেণী সংযোগ বর্তনীর ব্যাখ্যা দিয়েছি। শ্রেণী সংযোগ বর্তনীর ব্যাখ্যার পরে আমরা দিয়েছি উদ্দীপকের বর্তনীটা কেমন ছিল, সেই বর্তনীটাকে আমরা যখন সমান্তরালে সংযুক্ত করব তখন কেমন হবে। তারপরে সমান্তরাল সংযোগ বর্তনীর বর্ণনা দেওয়া হয়েছে। তারপরে শ্রেণী সংযোগ বর্তনীর সুবিধা দেওয়া হয়েছে, সুবিধা অসুবিধা শ্রেণী সংযোগ বর্তনীতে থাকলে কি হতো, এবং শেষ পর্যন্ত আমরা যখন দুইটার পার্থক্য দিয়েছি শেষ পর্যন্ত শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যকার কি পার্থক্য তৈরি হবে সেই পার্থক্য দেখানো হয়েছে। আশা করি সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এই আমরা যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে কথা বললাম তার উত্তর তোমরা বুঝতে পেরেছ, প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছ। এখন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। একজন শিক্ষার্থীর একটি প্রশ্ন ছিল, তোমাদেরকে আমি বলেছি তোমরা হচ্ছে ইনবক্স বলছি যে তোমরা কমেন্টসে তোমাদের প্রশ্ন লিখো। প্রশ্ন যদি করার দরকার হয়ে থাকে সেই প্রশ্নগুলো তোমরা লিখে দিবে, আমি আমার আলোচনার শেষে আমি সেই প্রশ্নগুলোর উত্তর করব। বুঝতে পেরেছ? তাহলে দেখো, একজন শিক্ষার্থীর একটি প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল বাল্বের গায়ে 240 ভোল্ট বা 25 ওয়াট লেখা থাকে কেন। 25 ওয়াট, এখানে 25 ওয়াট, বা ধরো যে 60 ওয়াট, 25 ওয়াট 60 ওয়াট যেটাই বলি না কেন, তুমি মনে করো যে একটা বাল্বের গায়ে 240 ভোল্ট 25 ওয়াট লেখা রয়েছে কেন। যেমন তোমরা বাজারে গেলে বাল্ব বিভিন্ন পাওয়ারের বাল্ব দেখেছো। যেমন ধরো যে এখন বলা হয় যে তোমার হচ্ছে 25 ওয়াটের আছে, 30 ওয়াটের আছে, 60 ওয়াটের আছে, 100 ওয়াটের বাল্ব আছে। এই যে বাল্বগুলোর গায়ে লেখা থাকে, যেমন দেখবা যে লেখা থাকে 240 বা 220 থেকে 240 ভোল্ট 25 ওয়াট, বা 220 থেকে 240 ভোল্ট 60 ওয়াট। মানে তুমি যত ওয়াটের বাল্ব কিনবে সেটা বললে পারে সেই ওয়াটের বাল্ব দেয়, কিন্তু সেখানে 220 থেকে 260 ভোল্ট অথবা দেখা গেলো যে এরকম সংখ্যাগুলো লেখা থাকে। বুঝতে পারতেছি? যেমন আমরা একটা জিনিস দেখি, যেমন দেখো যে আমরা যদি এই বাল্বটার কভার দেখি তাহলে বুঝতে পারবো। দেখো একটু খেয়াল করো, এইখানে দেখো লেখা আছে কার্যক্ষম ভোল্টেজ 170 থেকে 250 ভোল্ট, 170 থেকে 250 ভোল্ট। আর এখানে ওয়াটটা লেখা হয় নাই, 170 থেকে 250 ভোল্ট, এবং এটা হচ্ছে তোমার কি 18 ওয়াট। এখন তোমাদের একটা বাল্বই দেখাই, তোমরা বুঝতে পারবে। এই বাল্বটা তোমরা সবাই মনে হয় দেখেছো।
লক্ষ্য করো, এই বাল্বটা তোমরা সবাই আগে ব্যবহার করেছো, এখন তো ব্যবহার করে থাকি আমরা হচ্ছে এলইডি বাল্বগুলো। তো এই বাল্বটার উপরে তোমরা লক্ষ্য করলে দেখবে যে দেখো যে এইখানে যে আমি দেখতেছি এখানে লেখা রয়েছে 25 ওয়াট আর 220 থেকে 240 ভোল্ট, অর্থাৎ মোট কথা 25 ওয়াট এবং 240 ভোল্ট। 25 ওয়াট এবং 240 ভোল্ট লেখা রয়েছে, এর অর্থ কী সবাই সুন্দরভাবে স্পষ্টভাবে খেয়াল করবে। এর অর্থ হচ্ছে এই বাল্বটিকে যদি 240 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করা যায়। আবার বলি, এই বাল্বটির গায়ে লেখা রয়েছে 240 ভোল্ট 25 ওয়াট, অর্থাৎ এই বাল্বটিকে যদি 240 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত বর্তনীতে সংযুক্ত করা যায়, তাহলে বাল্বটি সবচেয়ে বেশি পরিমাণে উজ্জ্বল হবে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে তাপ এবং আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে 25 ওয়াট হারে বিদ্যুৎ খরচ হবে। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি তাহলে, খেয়াল করো যে বাল্বটিকে 240 ভোল্ট এবং 25 ওয়াট, এর অর্থ হচ্ছে বাল্বটিকে 240 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত বর্তনীতে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি আলো এবং তাপ ছড়াবে আর প্রতি সেকেন্ডে 25 ওয়াট হারে বিদ্যুৎ খরচ হবে। কেননা 25 ওয়াট লেখা আছে। বুঝতে পেরেছ? দেখো, যেই শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন সে তো অবশ্যই ভালো করে দেখে নিবে। এটা দেখো, বাল্বের গায়ে 240 ভোল্ট এবং 25 ওয়াট লেখা থাকে। এর অর্থ হলো বাল্বটিকে 240 ভোল্ট বিভব পার্থক্য সম্বলিত বর্তনীতে সংযুক্ত করলে বাল্বটি সর্বোচ্চ পরিমাণ তাপ ও আলো দিবে এবং প্রতি সেকেন্ডে 25 ওয়াট হারে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। ক্লিয়ার? ওকে, তাহলে শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।